তুহিনা দাস। আমি লোকেশ্বর বিশ্বাস। আমরা অঙ্গদপুর হাই স্কুল থেকে এসেছি। আচ্ছা, যে মডেল তোমরা নিয়ে এসেছো সেটা তোমরা প্রদর্শন করে দেখাও। এটা হচ্ছে অক্সিজেনের পরমাণুর মডেল। এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। অক্সিজেনের ক্ষেত্রে দুটো কক্ষপথ লক্ষ্য করা যায়, কে আর এল। কে কক্ষপথে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, আর এল কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে মোট 8টা ইলেকট্রন থাকে, তাই কে কক্ষপথে 6টা ইলেকট্রন থাকবে। আর অক্সিজেন আরও এক্সট্রা দুটো ইলেকট্রন অন্য কোনো পরমাণু থেকে গ্রহণ করতে পারবে। আর অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন এবং 8টা নিউট্রন থাকে। অক্সিজেনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। আর অক্সিজেনের নিউক্লিয়াসের মোট ভর পরমাণুর মোট ভরের সমান হয়। ইলেকট্রনের ভর নগণ্য, প্রায় নগণ্য হয়। এটি বোর তত্ত্ব নামেও পরিচিত। ধন্যবাদ। তোমাদের নাম এবং কোন স্কুল থেকে এসেছো সেটা বলবে। স্যার, আমার নাম অনুষ্কা সেন, আমি অঙ্গদপুর হাই স্কুলের স্টুডেন্ট। আমার নাম অঙ্কিতা সেন, আমি অঙ্গদপুর হাই স্কুলের স্টুডেন্ট। তোমাদের যে মডেলটা রয়েছে সেই মডেলটা একটু বুঝিয়ে বলো। আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যে 8টা গ্রহ ঘুরছে, এটা তারই মডেল। সূর্যের পর যে গ্রহগুলি হচ্ছে সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধের গায়ের রং হচ্ছে ধূসর এবং তার গায়ে প্রচুর গর্ত থাকে। তারপর হচ্ছে শুক্র, যা পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, এবং শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ, কারণ তাতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে। তারপর হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। তারপর হচ্ছে মঙ্গল। মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় তার রং লাল এবং তাকে লাল গ্রহ বলা হয়। আর তার তাপমাত্রা যেহেতু কিছুটা পৃথিবীরই মতো, তাই সেখানে প্রাণের খোঁজ চলছে এবং জানা গেছে সেখানে একসময় জল ছিল। তারপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং তার অভিকর্ষণ সবচেয়ে বেশি। তারপর হচ্ছে শনি। শনির রয়েছে 7টা উজ্জ্বল বলয়, যা বরফের টুকরো, ধূলিকণা ও পাথরের টুকরো দ্বারা তৈরি হয়েছে, এবং শনির ঘনত্ব হচ্ছে জলের থেকেও কম। তারপর হচ্ছে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ এবং তার রং সবুজ হয়েছে কারণ তাতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে। তারপর হচ্ছে নেপচুন। নেপচুনের রং নীল হয়েছে কারণ তাতে প্রচুর পরিমাণে মিথেন ও হিলিয়াম গ্যাস থাকে। এবং সৌরজগতের শুক্র এবং ইউরেনাস ছাড়া প্রত্যেকটি গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কেবল শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস উত্তর দক্ষিণে ঘোরে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে তোমাদের নাম এবং কোন স্কুল থেকে এসেছো সেটা বলবে। Good morning, sir. Good evening, sir. I am Ranveer Kumar. I am from class 8. I am represent our school, XEVIER'S High School. Good evening, sir. I am Tanya from class 8 and I am also representing my school, XEVIER'S High School. তোমাদের যে মডেলগুলো রয়েছে সেগুলো একটু বুঝিয়ে বলো। Okay. First, explain you. This is a robot I have made. We have used two gear motors in the lower part of this robot, and which are connected to this remote. I have used two 9-volt batteries here, which are connected from the copper wire to the end of the robot. The first robot was used by George Deville in the year of 1954 for industrial purpose. The first Indian robot was UNCUT, made by BIST, Birla Institute of Science and Technology, in the year of 2008. The first humanoid Indian robot was the Manav, made by Divaskar Vaish in the year of 2014. And it was representing in the at the Bombay. And that robot is representing at the Bombay at 2015 in the IIT section at Tech Institute. Sophia, another famous robot, was invented by David Hansen Jr. It was the first Indian Hindi-speaking robot. This robot we have made so that we can represent the small demo of the large robot used in Bengaluru as survey orbiters. The robot is also advantageous to us and also disadvantageous to us. Advantages are that it can perform tasks faster than human with less errors and can do the task repeatedly, while the disadvantage is that it is taking the labor of people and making the people lazy. Now something about our other product.
Hello, this is a rechargeable table fan. Okay, here I'm using 9-volt battery with attached through the wire to the DC motor. This is a DC motor and this is the propeller. Okay, when I start switch on the fan, the in from the battery there have one electrical energy that electrical energy goes to through travel through the wire and goes to the DC motor. Okay, and the DC motor get rotate, and the DC motor get rotate. There have produce of an energy. Because of that, the propeller going to move, okay, and rotate. So there is a energy that called mechanical energy. Our main motto to so through that project, that how electrical energy converted into mechanical energy, as this kind of model also we have in our homes, but they are large. Okay. He made a small fan for his personal use. He made a fan which has only two plates of propeller. And this is a earthquake detector, or you can say this is a earthquake alarm. Okay, before discussing the model, I want to share some of the introduction and the definition part. So the earthquake detector was invented in 132 AD by the help of a Chinese astronomer and the mathematician called Chang Hang. Okay, and to measure that waves, to measure that intensity of those waves, they have a device that called Richter scale, and the Richter scale was invented in 1930 by the help of Charles Richter. Okay, now the how earthquake occur because of the movement of the focus that release the energy and that affect the epicenter. At the time when the energy release from focus and goes to the epicenter, they have that energy was called P waves. They produce the waves that called P waves. Okay, and when from the epicenter, when the tectonic plate are forced to move that present within the lithosphere, now now because of the movement of lithosphere, they have very harsh amount of destruction happen because of those movement, and those movement was caused through a waves. That waves called seismic wave, and this seismic wave was responsible for occurring of an earthquake. Now how my points are related through to this model that I want to show you. This is the battery. Okay, here I'm using switch, and this is the buzzer. The sound leaks from buzzer. This part, this ring kind of part, this is known as metallic nail. Here I'm using a copper wire that attached to the iron nut, and here you have to, as a wire, you have to use a good conductor of metal. Okay, so when I switch on the fan, yeah, you can see I am switch on the fan, switch on the switch, and here is when the movement is occur. Huh. Huh. When the movement is occur, okay, this is very less movement. Okay, that means this is the primary waves. Okay, when the movement is very less, this is the primary wave, and this is not so destructive for our nature. Okay, so we after, at the time when the P wave coming after that, secondary waves is also comes out. So in mid interval of that time, we get time to take any precaution or safety to prevent from that earthquake. Okay, and when its movement is high, the movement is high. Okay, so at the time when the movement is so high, not so high, the mid of the high, that means it is a secondary wave. And at the time when the secondary waves come, okay, it is so destructive, like a tree get fall. When the movement is some little high, then the first one, that primary, that means this is a secondary wave, and the secondary wave means that unequal kind of motion waves that destruct our nature in so much, like a tree get fallen, or a building get destruct in some acres. Okay, and at the time when the waves are so high, that means so high that we doesn't have ability to measure by this one model. That means those are L waves. L waves is also known as surface wave, that are so destructive for our nature. It has the capacity to destroy a city. Okay, destroy a city or a district. Okay, thank you. তোমরা কোন স্কুল থেকে এসেছো এবং নামগুলো তোমাদের বলো। Good evening, sir. We are from Carmel Convent High School, MMC. My name is Dishani Das. And my name is Shajbati Chaudhary. তোমাদের মডেল সম্পর্কে তোমরা
প্রদর্শনটা। So the natural resources from our earth are disappearing very fast. So how we can save them and use in different ways through this project we will show it to you. So this is a factory. From this factory the polluted water is falling here. This is a filtration tank. All the substances are filtered here as you can see. Then we have the sedimentation tank. All the sediments are settled down here. Then we have the phytoremediation. Phyto means plants and remediation means to repair. So in phytoremediation we use water hyacinth. The black roots of water hyacinth will absorb the toxic and chemical substances to clean the water. If any heavy particles are still left, alarm will do it. It will also absorb the chemical and toxic substances to clean the water. Then we have the indicator fish. In indicator fish, we basically use tilapia. There are many other fishes too. So if the water has any toxic or chemical substances, the fish will die. If the water is clean, the fish will not die. After all these stages, the clean water is stored here. The clean water stored here is further used for pisciculture, means cultivation of fishes, household purposes, production of electricity, watering the plants in the agricultural fields. The clean water is again pumped back to the factory so that the factory can use the water. The factory again uses the water and makes it unclean. The unclean water is purified following the same steps. So here we are recycling the water and using it for our benefit. Thank you. তোমরা কোন স্কুল থেকে এসেছো? সাগরভাঙ্গা হাই স্কুল। তোমার নাম কি? ওয়েন্দিলা পান্ডা, আমি ক্লাস 9-এ পড়ি। জ্যোতির্ময় দত্ত, আমি ক্লাস 9-এ পড়ি। তোমরা কি মডেল নিয়ে এসছো? তোমরা একটু দেখাও। মডেলটা নিয়ে এসেছি সেটা হলো রিনিউয়েবল এনার্জি। এই মডেলের সাহায্যে আমরা দেখাচ্ছি যে স্যার আমরা যে শক্তিগুলো এখন ব্যবহার করছি, কয়লা, পেট্রোলিয়াম, আমরা জানি এগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে। তখন আমাদের অবস্থাটা কীরকম হবে ভাবুন। সেই অবস্থা যাতে না হয় সেই জন্য মানুষকে এই ছোট্ট মডেল দিয়ে আমরা দেখাতে চাইছি যে যেই শক্তিগুলো এখন অপ্রচলিত সেগুলোর ব্যবহার কী করে করব বা এগুলো ব্যবহার করে আমাদের লাভ হবে। স্যার আমরা যেগুলো ব্যবহার করছি এখন কার্বন ডাইঅক্সাইড, CO2 যত বাড়ছে গ্রিনহাউস গ্যাসও কিন্তু ততই বাড়ছে। ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এটা আবার মাটির সাথে মিশে পর মাটিও নষ্ট হচ্ছে, আমাদের ভবিষ্যতেও। কিন্তু এই যে আমরা দেখাবো এই যে শক্তিগুলো এগুলো সম্পূর্ণ দূষণমুক্ত। অন্য ওইগুলো যেগুলো এখন ব্যবহার করছি ওই শক্তিগুলো আর কি দূষণমুক্ত নয়, এগুলো কিন্তু দূষণমুক্ত। তো আমাদের শক্তির মধ্যে আছে জোয়ার-ভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি বা সৌরশক্তি, ভূতাপ শক্তি আর বায়োমাস শক্তি। তো জোয়ার-ভাটা শক্তি। চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সমুদ্রে একবার জল ওঠে একবার জল নামে। যখন জলটি ওঠে তখন হলো জোয়ার এবং যখন জলটি নামে তখন হলো ভাটা। জোয়ারের সময় জলের উচ্চতা বৃদ্ধি পায় এবং জোয়ারের সময় জল তোমার বাঁধের আধারে প্রবাহিত হয় এবং তখন টারবাইনটি ঘোরায়, টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটরটি ঘুরিয়ে তড়িৎশক্তি উৎপন্ন হয়। ভাটার সময় জলের উচ্চতা হ্রাস পায় এবং বাঁধ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই প্রবাহে টারবাইনটি ঘোরায় এবং টারবাইনটির ঘোরার ফলে তড়িৎশক্তি উৎপন্ন হয়। জলবিদ্যুৎ বা জলশক্তি হলো পতনশীল বা চলমান জলের শক্তি, যা দরকারি উদ্দেশ্যে সরবরাহ করা যেতে পারে। এইসব শক্তি বিভিন্ন প্রাচীন যুগ থেকেই হচ্ছে, যেমন ওয়াটার মিল বা তোমার জলের নবায়নযোগ্য শক্তির উৎস। ওয়াটার মিলের কয়েক ধরনের ওয়াটার মিল হলো সাই মিল, ট্রাইব মিল, তারপর ত্রিফাতুড়ি, ড্রকসার, বিভিন্ন আকরিক, বিভিন্ন লোহার যান্ত্রিক গবেষণায় কাজকর্ম এইগুলি ব্যবহার হয়ে থাকে। তারপর বায়ু শক্তি, সূর্যের বিভিন্ন তাপের ফলে অসমান অঞ্চলে তোমার বায়ু প্রবাহ হয়। বায়ু প্রবাহের একটি গতিশক্তিও রয়েছে। বায়ু প্রবাহের ফলে জল তোলা, গম পোষা বিভিন্ন কাজ তোমার হয়ে থাকে। বায়ু প্রবাহে টারবাইনটি ঘোরায় এবং টারবাইনের ফলে তোমার তড়িৎশক্তি উৎপন্ন হয়। স্যার আমরা জানি অনেকগুলি সৌরকোষকে একসাথে যুক্ত করে একটি সৌরকোষ প্যানেল তৈরি করা হয়। এর সাহায্যে আমরা দেখাচ্ছি কিভাবে জলের পাম্পের ক্রিয়া দেখানো হয়েছে। আমরা যে সৌরকোষ দেখাচ্ছি সেইখানে আমরা জানি যে অনেক পরিমাণে তড়িৎই শুধুমাত্র উৎপাদিত হয়। এই তড়িৎ ব্যাটারি বি থেকে পর জমা থাকে। ব্যাটারি বি আবার মোটর এমকে চলতে সাহায্য করে, মোটর এম আবার পাম্প পিকে চলতে সাহায্য করে। এর ফলে কি হয়, ভূগর্ভস্থ জল তোলা হয়। এটা আমরা দেখি ট্রাফিক সিগন্যালে, তারপর খেলনায় এবং দূরের যে বিচ্ছিন্ন অঞ্চলগুলো আছে সেই সমস্ত তড়িৎ সরবরাহ করার জন্য। আমরা এরকম লাইট পোস্টের ওপরেও দেখবো এরকম রাখা থাকে। ভূতাপ
ভূতাপ শক্তি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত উত্তপ্ত শিলা থেকে প্রাপ্ত তাপ শক্তি। আমরা জানি অনেক অঞ্চলের মাটির নিচে শিলা খুব উত্তপ্ত অবস্থায় থাকে। সেই শিলা যে জল আছে তার নিচে, সেই জলটা তো স্টিমে পরিণত হচ্ছে উত্তপ্ত হয়ে। এবার সেই স্টিম যত বাড়ছে তত কি হচ্ছে, চাপ বৃদ্ধি হচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এর জন্য আমরা ওইখানে একটা গর্ত করে দুটি নল পাঠিয়ে দেওয়া হয় ওই উত্তপ্ত শিলা পর্যন্ত। ওই উত্তপ্ত শিলা থেকে প্রচুর পরিমাণে উচ্চচাপে স্টিম বেরিয়ে আসে। ওই স্টিমকেই আমরা টারবাইনের চাকা ঘুরে জেনারেটরের সাহায্যে, ফলে কি হচ্ছে, শক্তি উৎপাদিত হচ্ছে। বায়োমাস শক্তি হচ্ছে কৃষিজ বর্জ্য পদার্থ, এগুলো হচ্ছে বায়োমাস। বায়োমাস হচ্ছে জৈব পদার্থ থেকে উৎপন্ন জ্বালানি রূপে তাপ শক্তি। এই শক্তিকে আমরা বলবো যে কাঠ, কয়লা, গোবর, কৃষি বর্জ্য, এগুলো হচ্ছে বায়োমাস। এগুলো আবার জ্বালানি রূপে ব্যবহৃত হয়, এই জন্য এগুলোকে আমরা বলবো বায়োফুয়েল। এবার বায়োমাসে অনেক কার্বন ডাইঅক্সাইড ও রাসায়নিক শক্তি থাকে। এই জন্য উদ্ভিদ বা পাতায় অনেক সময় সৌরশক্তি থাকে, ওই সৌরশক্তি আবার বায়োফুয়েলের মধ্যেও থাকে। এই বায়োমাসকে আমরা বলবো পুনরায় নবীনীকরণযোগ্য শক্তির উৎস। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তোমরা কোন স্কুল থেকে এসেছো এবং তোমাদের নাম তোমরা বলো। আমরা সগরভাঙ্গা হাই স্কুল থেকে এসেছি। আমার নাম সমতা বাগ, আমি ক্লাস 10-এ পড়ি। নমস্কার, আমি সাগরবাঙ্গা হাই স্কুল থেকে এসেছি। আমার নাম আয়ুষ মণ্ডল, আমি ক্লাস 10-এ পড়ি। নমস্কার, আমাদের আজকের প্রদর্শন হচ্ছে মানবদেহ। আমরা এর মাধ্যমে মানবদেহের ভেতরের অংশগুলি দেখাতে চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে মানবদেহ, তারপরে হচ্ছে মানব সংবহনতন্ত্র, তারপরে হচ্ছে পেশিতন্ত্র, তারপরে পাঁজর, তারপরে ফুসফুস, ফুসফুসের ভেতরের অংশ, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, পায়ু, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ভেতরের অংশ, কিডনি, কিডনির ভেতরের অংশ, কঙ্কালতন্ত্র, স্পাইনাল কর্ড। থ্যাংক ইউ। তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি সাগরভাঙ্গা হাই স্কুল থেকে এসেছি। তোমার নাম বলো। আমার নাম ঈশিতা দাস। তোমার যে মডেলটা রয়েছে সেই মডেল সম্পর্কে তুমি দেখো। আমার এই মডেলটা হলো সোর্সেস অফ ওয়াটার। রেন হচ্ছে আমাদের মেন সোর্স অফ ওয়াটার। রেন থেকে আমরা সব রকমের সোর্সেস অফ ওয়াটারের সাপ্লাই পাই, যেমন হচ্ছে রিভার, মাউন্টেনের ওয়াটারফল থেকে আমরা রিভারের জলগুলো সাপ্লাই পাই। আর রেন ওয়াটার থেকে আমাদের লেক ওয়াটারগুলো ফিল হয়। রেন ওয়াটার মাটি নিচে গিয়ে আমরা বোরওয়েলে জল পাই, আর রেন ওয়াটারটাই আমরা ওয়েলেও জল সরবরাহ করতে পারি। আর রেন ওয়াটার আমরা রেন ওয়াটারটাকে সঞ্চয় করে ওটাকে ফিল্টার করে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি। নানা রকমের ডোমেস্টিক ইউজ, যেমন ওয়াশিং, ক্লিনিং আর কুকিংয়ে আমরা রেন ওয়াটারটাকে ইউজ করতে পারি। সূর্যের আলো যেমন আমাদের মাটিতে পড়ে, আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে, যাতে আমাদের গাছগুলো, তাহলে আমাদের এভারগ্রিনের জিনিসটা আমাদের বজায় থাকবে। রেন ওয়াটার আমরা ঘরের কাজে যেমন ইউজ করতে পারবো, অমনি আমরা রেন ওয়াটারটাকে ধরে রেখে আমরা ফিউচার প্রযুক্তিতে রেন ওয়াটার হারভেস্টিং করতে পারবো। আমার এখানে মডেলে ওইটা দেখানো নেই, বাট আমরা রেন ওয়াটারটা এই মডেলের দ্বারা আমি এটা প্রদর্শন করতে চাইছি যে রেন ওয়াটারটা আমাদের জন্য কতটা দরকারি। আমরা এখন জল অপচয় করে চলেছি, কিন্তু পরবর্তীকালে জল আমাদের এক্সিস্টেন্সের জন্য একটা অনেকটাই অমূল্য জিনিস। জল না থাকলে আমাদের এক্সিস্টেন্স থাকবে না। তাই জন্য যেমন লিভিংয়ের জন্য আমাদের অক্সিজেন দরকার হয়, জল আমাদের এক্সিস্টেন্সের জন্য সেমনি দরকার। তো রেন ওয়াটারটাকে আমরা জমা করে আমাদের অনেক রকম কাজে লাগাতে পারবো। ডোমেস্টিক ইউজের সাথে সাথে বাইরের পশু পাখিরাও রেন ওয়াটারটাকে খেয়ে বেঁচে থাকে। লেকের জল, এমনি সব জিনিসগুলো আমাদের খেয়ে বেঁচে থাকে, বাইরের পশু পাখিগুলো। তো আমরা যাতে এভারগ্রিন রাখি নেচারটাকে, আর বেশি আমাদের যেমনি সিমেন্টের জিনিস আমরা যাতে বানানো কম করি, তাহলে আমাদের রেন ওয়াটার বেশি ডিপ চলে গেলে, আর যদি আমাদের বোরওয়েলের বোরিংটা যাতে আমাদের ডিপ হয় যদি, তাহলে সেই জলে আমাদের আর্সেনিক দূষণ হতে পারে, সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো আমরা যাতে আমাদের মাটি আলগা রাখি, তাহলে জলটা আমাদের
কম লেয়ারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমাদেরকে বোরিংটা যদি আমরা ডিপ নাও করি তাও আমরা ইজিলি জল পেয়ে যাব। ওর কারণে আমাদের কোনো জলের মানে আর্সেনিক দূষণটা আমাদের কম মাত্রায় হবে। তো বোরিংয়ের জল খেতে মানে জলটা আমাদের খাওয়াও সেফ হবে আমাদের জন্য। আর ওয়েল আমাদের হামেশা ফিল্ড থাকবে। যদি আমাদের রেন ওয়াটারটা ভালো মতো থাকে তাহলে আমাদের ওয়েলগুলো ফিল থাকবে। তো ওয়েলের জলও আমরা সেমনি পিউরিফাই করে খেতে পারবো। আর তার সাথে সাথে লেকের জলগুলো যাতে আমরা দূষণমুক্ত রাখি, কারণ লেকের জল খেয়ে আমাদের পশু পাখিরা বেঁচে আছে। আমাদের চারপাশে ডোমেস্টিক যারা অ্যানিমাল আছে তারা লেকের জল আর এমনি রিভার সাইডের জল খেয়েই বেঁচে আছে। তো আমরা যাতে ওই পলিউশনটা একটু কম করি তাহলে আমাদের এই জলগুলো দূষণমুক্ত থাকবে, পলিউশনলেস থাকবে। আর আমরা যাতে এভারগ্রিন, যেটা আমি বললাম আগে, আমরা যেন আমাদের মানে মানে জায়গাটাকে আমরা যাতে এভারগ্রিন রাখার মানে চেষ্টা করি, তাহলে আমাদের সানলাইটটা পড়বে আর ওটা থেকে আমাদের রেন ওয়ার্কটা আমাদের কাজে ভালো হবে। যেমনি এখন আমরা তুলনামূলক অনেক কম রেন পাচ্ছি, তো সেইটা আমাদের ওই পলিউশন আর বিভিন্ন রকমের মানে পরিবেশের বিভিন্ন রকম বিকৃতির কারণে আমাদের রেনের মানে মাত্রাটা এখন কমে গেছে। তো সেই সবগুলো যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তার সাহায্যে আমরা তাহলে রেন ওয়ার্কটাকে আরও বেশি বানাতে পারবো। আর রেন ওয়ার্ক আমাদের বেশি থাকলে আর জলও আমাদের কম অপচয় হবে। আর রেন ওয়াটার আমরা সেভ করে আমরা আরও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবো। আমরা রেনের রান অফটাকে যদি আমরা কম করি তাহলেই আমরা রেন ওয়াটার সেভ করতে পারবো। যেমনি এদিক ওদিক আমাদের জলগুলো রেনের ওয়াটারগুলো আমাদের যেমনি বয়ে যাচ্ছে, সেই রান অফটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি আর আটকে ওই রেন ওয়াটারটাকে যদি আমরা সেভ করি, তাহলে আমাদের সভ্যতা অনেক গুণ বেশি এগিয়ে যাবে। আর এই মডেলের দ্বারা আমি সেটাই দেখাতে চাইছি যে রেন ওয়াটার আমাদের জন্য কতটা এসেনশিয়াল, আমাদের রেন ওয়াটারটা সেভ করা কতটা দরকার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কোন স্কুল থেকে এসেছো এবং তোমাদের নামগুলো একটু বলবে? আমরা অঙ্গদপুর হাই স্কুল থেকে এসেছি। আমার নাম কোয়েল মুখার্জি। স্যার, আমার নাম অনামিকা দেবনাথ। আচ্ছা, তোমরা যে মডেলগুলো নিয়ে এসেছো সেই মডেল সম্পর্কে একটু বুঝিয়ে বলো। স্যার, আমি আদিত্য এল1 নিয়ে এসেছি, যেটা রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের শিহরা কটক সতীশ ধাওয়ান স্পেস মহাকাশ কেন্দ্র ইসরো থেকে লঞ্চ করা হয়েছে 2023 সালের 2রা সেপ্টেম্বর 11:50 এখনো এটা পৌঁছাতে পারেনি। আমরা আশা করছি এটা 2024 সালের 7ই জানুয়ারি নিজের লক্ষ্যে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1-এ পৌঁছে যাবে। আদিত্য এল1 এর পুরো কথাটি হলো আদিত্য ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1। আদিত্য কথার সমার্থক শব্দ সূর্য, তাই এর নাম দেওয়া হয়েছে আদিত্য এল1। এটি একটি সৌর মিশন, যা ভারতের প্রথম সৌর মিশন। এটার মোট ওজন 1475 কেজি। এটি PSLV XL রকেটের সাহায্যে লঞ্চ করা হয়েছে। এখানে প্রধান বিজ্ঞানী হলো নেগার সাচি। এর সাহায্যে আমরা সূর্যের করণাংশের গতিবিধি, সূর্যের সৌর ঝড়, নানান পৃথিবীর ওপর সূর্যের প্রভাব, নানান তথ্য সম্পর্কে আমরা পৃথিবীতে জানতে পারবো। গুড ইভিনিং স্যার, আমি এখানে চন্দ্রয়ান 3 এর রকেটের মডেল বানিয়েছি। স্যার, এটা অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে লঞ্চ হয়েছিল 14 জুলাই 2023। স্যার, এই রকেটটার নাম LV-M3-M4, যেটা অলরেডি লুনার সাউথ বলে ইন্ডিয়া ফার্স্ট যেটা লঞ্চ হয়েছে। এটা লুনার 1 ডে জন্য কাজ করেছিল। স্যার, রাইট নাও রিসেন্ট মুভমেন্টে এটা পুরোপুরি অকেজো। স্যার, এইটা আমরা ম্যানুয়ালের দ্বারা দেখানোর চেষ্টা করেছি। স্যার, এইটা যে দুটো পার্টস আছে দুধার, এটা আর্থ থেকে কিছুটা সারফেস যাওয়ার পর আর্থে ফিরে আসার ঠিক আগের মুভমেন্টে ব্লাস্ট করে যায়। বাট স্যার, এইটা বেসিক্যালি যে জিনিসটা যেটা চাঁদে গেছে, এখানে স্যার একটা ল্যান্ডার আর রোভার আছে। স্যার, ল্যান্ডারটার নাম বিক্রম আর রোভারটার নাম হচ্ছে প্রজ্ঞান। এটা ওখানকার গিয়ে আবহাওয়া, জলবায়ু, মাটি সম্বন্ধে আমাদের রেডিয়েশনের দ্বারা আদান প্রদান করা। থ্যাংক ইউ। आर्यन কোন স্কুল থেকে এসেছো? Bardhaman. তোমার মডেল সম্পর্কে একটু বুঝিয়ে বলো। Sir, here I have made a robot. His eyes are glowing and it can move forward. Sir, it moves forward due to this two wheels which are directly connected to motor, and these wheels are only for pushing it forward. Sir, first robot in world was invented by George Dever in 1954. After that, he has launched his robotics company known as Unimason. Nowadays, robots are in every field of life. For example, if we take industry, iron steel industries, in that robots are used for melting and smelting of metals, and robots are also used as waiter and waitresses in advanced countries like Japan, China. Nowadays, China has launched this new robot named as Nebot. It is saying that Nebot can carry 4 dishes at a time, and he can avoid obstacles, and he can also schedule the dishes. Thanks, sir.